তো আজকে তোমাদের আমি শব্দ চ্যাপ্টারটি পুরো করাবো। এর আগের দিন শব্দের একটু বেসিক ধারণা আমি করিয়েছিলাম। তো চলো আজকে আমি ডিটেলস বুঝবো। ওকে, তো দেখো তো শব্দ শোনার জন্য আমরা কি করব, আমাদেরকে যে কোনো শব্দ তৈরি হতে গেলে আমাদের কি দরকার, ভাইব্রেশন দরকার। ঠিক আছে, এর আগের দিন বুঝিয়েছিলাম। ওকে, তো এর আগের দিন আমরা কি দেখেছিলাম, যে শব্দ তৈরি হওয়ার জন্য কি দরকার, আমার ভাইব্রেশন দরকার। ঠিক আছে, শব্দ তৈরি হওয়ার জন্য কি দরকার, ভাইব্রেশন বা কম্পাঙ্ক। ভাইব্রেশন বা কম্পাঙ্ক। ঠিক আছে, এই কম্পাঙ্কের একক কি বলো তো সবাই? তো কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। ঠিক আছে, একদম ঠিক। এবার কম্পাঙ্ক ছাড়া আমার শব্দ তৈরি হতে পারে না। তো শব্দ তৈরির জন্য আমার কম্পাঙ্ক দরকার। তো শব্দ আমার কোন মাধ্যমে যায় এর আগের দিন করিয়েছিলাম। শব্দের জন্য আমাদের মাধ্যম প্রয়োজন। ঠিক আছে, শব্দের জন্য কি মাধ্যম প্রয়োজন? শব্দের জন্য মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। ওয়েভ, এর আগের দিন ওয়েভ সম্পর্কে বুঝিয়েছিলাম। ওয়েভ, ঠিক আছে, ওয়েভের ওয়েভ কত প্রকার ছিল? ওয়েভ ছিল দু প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, আর একটা ছিল কি আমার মেকানিক্যাল ওয়েভ। তাই তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর একটা ছিল মেকানিক্যাল ওয়েভ। তো আমার শব্দের জন্য কোন ওয়েভটা দরকার? শব্দের জন্য আমার কি দরকার? মেকানিক্যাল ওয়েভ। এবার মেকানিক্যাল ওয়েভের কটা ভাগ ছিল? এর ভাগ ছিল আবার দুটো। কি কি? একটা ছিল লঙ্গিচুজিনাল ওয়েভ, আর একটা ছিল কি ট্রান্সভার্স ওয়েভ। তাই তো, লঙ্গিচুজিনাল ওয়েভের বাংলা কি? এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য। কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এটার বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে তির্যক তরঙ্গ। তাই তো, তির্যক তরঙ্গ। তো শব্দ তৈরির জন্য শব্দ যে যায় কোন তরঙ্গের মাধ্যমে যায়? শব্দটা হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড। ঠিক আছে, সাউন্ড হচ্ছে লঙ্গিচুজিনাল ওয়েভে। ঠিক আছে, সাউন্ডটা হচ্ছে কি লঙ্গিচুজিনাল ওয়েভে শব্দ যায়। ওকে, পরীক্ষায় কিন্তু আসে যে শব্দ যে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে যায় সেটার নাম কি? সেটা হচ্ছে লঙ্গিচুজিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এবার ঘটনাটা হচ্ছে যে আমরা পড়ছিলাম কি কম্পাঙ্ক। ঠিক আছে, তো এই কম্পাঙ্ক আবার দুটো ভাগে। এই কম্পাঙ্ক কোন কম্পাঙ্কের মাধ্যমে আমরা শব্দটা শুনতে পাই সেই হিসেবে কম্পাঙ্ককে আবার এটাকে ভাগ করা হয়। ঠিক আছে, চলো আমরা কম্পাঙ্ক সম্পর্কে বুঝবো একটু। এটা ক্লিয়ার তো? এর আগের দিন করেছিলাম এটা ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ হচ্ছে যেমন লাইট। ঠিক আছে, লাইট, আল্ট্রা ভায়োলেট ওয়েভ। ঠিক আছে, তারপর হচ্ছে
ইনফ্রারে, ইনফ্রারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, আর মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়। তার জন্য সাউন্ড যে আমাদের এক জায়গা থেকে, ধরো এখান থেকে এখানে যাচ্ছে সাউন্ড, এখানে কিন্তু আমার মাধ্যমের প্রয়োজন হচ্ছে। এখানে কি মাধ্যম? যেমন এয়ার, ঠিক আছে, গ্যাসীয় মাধ্যমে সাউন্ড যায়। যেমন চাঁদ, চাঁদে কোনো এয়ার থাকে না, চাঁদে কোনো বায়ু বা গ্যাস থাকে না। যার জন্য কি, চাঁদে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, এখানে আরেকজন দাঁড়িয়ে থাকে, পাশাপাশি তারা কথা বললেও শুনতে পাবে না। কেন পাবে না? ওখানে কোনো মাধ্যম থাকে না। ওকে, যার জন্য চাঁদে কিন্তু মানুষ পাশাপাশি কথা বললেও শুনতে পায় না। ওকে, তাহলে আমার শব্দ শোনার জন্য আমার কি দরকার? মাধ্যম প্রয়োজন। আর এই যে আমাদের লঙ্গিচুজিনাল ওয়েভ, এখানে কিন্তু মাধ্যম থাকে, ঠিক আছে। যেমন মেকানিক্যাল ওয়েভের জন্য আমার মাধ্যম প্রয়োজন, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো মাধ্যম লাগে না। সেক্ষেত্রে আমার যেমন লাইট, যেমন সূর্য থেকে আমার লাইট আসছে, তাপ তাপ মানে আলো আসছে, ঠিক আছে। তো পৃথিবীর তো, ধরো পৃথিবী, পৃথিবীর এটা হচ্ছে সূর্য, এখান থেকে আলো আসছে। তো পৃথিবীর সারাউন্ডিং কিছু দূর যাওয়ার পর কিন্তু পরে কিন্তু আর কোনো গ্যাস বা এয়ার থাকে না, ঠিক আছে, কোনো গ্যাস ট্যাস কিছু থাকে না। যার জন্য কিন্তু তারপরেও কিন্তু আলো কিন্তু সূর্য থেকে পৃথিবীতে চলে আসে, ঠিক আছে। তো আমরা যার জন্য শূন্য মাধ্যমে কি আলো আসতে পারে, কিন্তু শব্দটা শূন্য মাধ্যমে আসে না। এটা কিন্তু একদম ক্লিয়ার মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেয়, ঠিক আছে। আর এটার উদাহরণটা হচ্ছে কি, যেমন যার মাধ্যমের দরকার না, যেমন লাইট, তারপর হচ্ছে তোমার রেডিও ওয়েভ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, ইনফ্রারে, ঠিক আছে। তো এগুলোর যে তরঙ্গ, সেটার কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, আর এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হয়। চলো নেক্সটে এই যে শব্দটা যে আসে, ঠিক আছে, তার যে বেগটা, শব্দের যে গতিবেগ, এটা কিছু কিছু জিনিসের উপর নির্ভরশীল। যেমন শব্দের গতিবেগ সব সময় সমান থাকে না। কিসের উপর নির্ভরশীল করে? সেটা হচ্ছে যেমন তাপমাত্রার উপর নির্ভরশীল। তারপর হচ্ছে তোমার ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে। তারপর হচ্ছে হিউমিডিটি, ঠিক আছে, হিউমিডিটি বা আর্দ্রতা, ঠিক আছে। তো এই যে আমাদের তাপমাত্রা, ঘনত্ব, তারপর হিউমিডিটি, এগুলোর উপরও কিন্তু শব্দের যে গতিবেগটা সেটা কিন্তু নির্ভর করে। যার জন্য সব সময় শব্দের গতিবেগ সমান থাকে না, ঠিক আছে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগ কি বাড়বে না কমবে? যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগও কি বাড়বে, ঠিক আছে। মনে রাখবে, যদি তাপমাত্রা ইনক্রিজ হয়, তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে শব্দের গতিবেগও বাড়বে। যদি ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগ কি হবে? ঘনত্ব বৃদ্ধি যদি পায়, ঠিক আছে, ঘনত্ব, তাপমাত্রা যদি ইনক্রিজ হয়, তাহলে আমার এর ভেলোসিটি কি, গতিবেগ বাড়বে, ঠিক আছে। তো ডেনসিটিটা যদি বৃদ্ধি পায়, তাহলে গতিবেগ কি হবে? শব্দের গতিবেগ কি হবে? এটা কমে যাবে। আবার হিউমিডিটি যদি বেশি হয়, তাহলে শব্দের গতিবেগ কি হবে? হিউমিডিটি যদি বেশি হয়, তাহলে শব্দের গতিবেগও কি বেশি হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, পরীক্ষা আসে কিন্তু, যে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগ কি বাড়বে না কমবে? পরীক্ষা আসে, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগ কি হবে? বাড়বে। ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে শব্দের গতিবেগ কি হবে?
শব্দের গতিবেগ তখন কমে যাবে। আর হিউমিডিটি বা আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের গতিবেগও সেক্ষেত্রে বেড়ে যাবে। ঠিক আছে, এবার পরীক্ষায় আসে যে বায়ুতে শব্দের গতিবেগ কত। ঠিক আছে, যদি পরীক্ষা আসে 0°C 0°C বায়ুতে শব্দের বেগ কত, কে বলতে পারবে বলো? তো 0°C উষ্ণতায় শব্দের গতিবেগ কত? 0°C উষ্ণতায় শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 332 মিটার পার সেকেন্ড। এবার যদি বলে যে 22°C উষ্ণতায় শব্দের গতিবেগ কত। ঠিক আছে, তো 22°C উষ্ণতায় শব্দের গতিবেগ কত, সেক্ষেত্রে হবে 344 মিটার পার সেকেন্ড। আবার 25°C উষ্ণতায় কত, 25, এটা কিন্তু মুখস্থ রাখতে লাগবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, 25°C উষ্ণতায় কত, 25°C উষ্ণতায় শব্দের গতিবেগ হচ্ছে 46 মিটার পার সেকেন্ড। ওকে, এবার তোমাদের যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে শব্দের গতিবেগ পরীক্ষা আসে। যেমন পরীক্ষায় তোমাদের আসে যে শব্দ কোন কোন মাধ্যমে পৌঁছায়। শব্দের মাধ্যম, তো শব্দের মাধ্যম কি কি? শব্দের মাধ্যম হচ্ছে আমার তিনটা। একটা হচ্ছে কি কঠিন, আর একটা হচ্ছে কি তরল, আর একটা হচ্ছে কি গ্যাসীয়। তাহলে তিন মাধ্যমে আমার শব্দ কি আমাদের কানে পৌঁছায়। ঠিক আছে, তো এই তিনটি মাধ্যমের মধ্যে সবথেকে কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি? আনসার করো তো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? তো কঠিন মাধ্যমে হচ্ছে শব্দের গতিবেগ সব থেকে বেশি। তো এখানে তোমাদের একটা ছক জানতে লাগবে যে কঠিন মানে কি? কঠিন মানে হচ্ছে সলিড। ঠিক আছে, কঠিন মানে হচ্ছে কি সলিড, তরল হচ্ছে লিকুইড, আর গ্যাসীয় হচ্ছে কি গ্যাস। তো এই তিনটির মধ্যে আমার শব্দের গতিবেগ সব থেকে বেশি সলিডে, তার থেকে কম হচ্ছে লিকুইড, আর সব থেকে কম হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তো এটা মনে রাখবে। ঠিক আছে, এবার যদি পরীক্ষা আসে যে কঠিন বস্তু, কোন কঠিনে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, কোন কঠিনে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? যদি বলে অ্যালুমিনিয়ামে বেশি না স্টিলে বেশি, বলো তো কোনটার মধ্যে সব থেকে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? কোন ক্ষেত্রে শব্দের গতিবেগ সব থেকে বেশি? নো, এটা হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামে সব থেকে শব্দের গতিবেগ বেশি, তার থেকে অ্যালুমিনিয়াম বেশি, তার থেকে স্টিল কম। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের কিন্তু এরকম প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, দেখো স্টিলের থেকেও আমার অ্যালুমিনিয়ামের বেশি। ওকে, দেখো অ্যালুমিনিয়াম যদি বলি, অ্যালুমিনিয়াম হচ্ছে আমার, আমি যদি 25°C ধরি, ঠিক আছে, 25°C কার গতিবেগ সব থেকে বেশি? ঠিক আছে, 25°C অ্যালুমিনিয়াম হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর যদি বলি নিকেলের কত? নিকেলের হচ্ছে 6040 মিটার পার সেকেন্ড। তারপরে তোমার হচ্ছে স্টিল। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টিলটা হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে আমার সবচেয়ে বেশি হচ্ছে আমার 6400
20 মিটার/সেকেন্ড। তাহলে অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি। ক্লিয়ার? কারো কোনো জায়গায় কনফিউশন আছে? বলো। ক্লিয়ার হয়েছে? এবার যদি তোমাদের বলে লিকুইড, ঠিক আছে, এটা তো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সলিড, ঠিক আছে। এবার এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু আমাদের নির্ণয় হয়। যদি বলি আমি লিকুইডের ক্ষেত্রে, তো লিকুইডের ক্ষেত্রে আমার যে ওয়াটার যে রয়েছে, ওয়াটার সেটার কত, সেটার হচ্ছে 1531 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সি ওয়াটার, ঠিক আছে, সি ওয়াটার, সমুদ্রের জল, ঠিক আছে। আর যদি বলে পরিষ্কার জল, পরিষ্কার জল কত, 1498 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ইথানল, ইথানলের কত, ইথানল হচ্ছে 1207 মিটার/সেকেন্ড। তো এক্ষেত্রে যদি তোমাদের বলে যে সমুদ্রের জলে বেশি শব্দের গতিবেগ না ডিস্টিল ওয়াটার অর্থাৎ পরিষ্কার জলে বেশি শব্দের গতিবেগ, সেক্ষেত্রে তোমার যদি এটা মানটা যদি জানা না থাকে তাহলে তোমরা ভুল করবে, ঠিক আছে। যদি বলে জলের বেশি শব্দের গতিবেগ না ইথানলের বেশি শব্দের গতিবেগ, ঠিক আছে। যদি বলে মিথেন, মিথানল, ঠিক আছে, মিথানল যদি বলে, মিথানলের ক্ষেত্রে কত, মিথানলের ক্ষেত্রে হচ্ছে 1103, ঠিক আছে, 1103 মিটার/সেকেন্ড। তাহলে এই ছকটা যদি তোমাদের জানা থাকে তাহলে সবচেয়ে বেশি কোনটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার যদি আমি ধরি গ্যাস, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে যদি বলে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে কত, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1284 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে হিলিয়াম, হিলিয়াম কত, হিলিয়াম হচ্ছে 965 মিটার/সেকেন্ড। তারপরে হচ্ছে সাউন্ড বা শব্দ। ওকে, সময়ের মধ্যে একটু জয়েন করার চেষ্টা করবে তাহলে ভালো হবে। ওকে, তো তাহলে আমার হাইড্রোজেনের সব থেকে বেশি, তারপর হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কি এয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে এয়ার। তা এয়ারে আমার 25 ডিগ্রিতে আমি এর আগে কত বলেছিলাম, 25 ডিগ্রিতে হচ্ছে 346 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার তোমরা জানো যে এয়ার, এয়ারের মধ্যে তো সবকিছু মিক্সড আছে, ঠিক আছে। এয়ারের মধ্যে কি রয়েছে, সমস্ত কিছু আমার মিক্সড রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, সমস্ত গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সমস্ত কিছু থাকে। তখন সে তার মধ্যে আমার শব্দের গতিবেগটা হবে 346 মিটার/সেকেন্ড। এটা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার তোমাদের এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে শব্দের গতিবেগ কত, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে শব্দের গতিবেগ কত, তখন কিন্তু তোমাদের ভাই 332 মিটার/সেকেন্ড এটা কিন্তু মনে রাখতে লাগবে। ওকে, আর যদি বলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যদি বলে 22 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, 22 ডিগ্রিতে আমার হচ্ছে, 22 ডিগ্রিতে আমার হচ্ছে কত, 344, ঠিক আছে, 344 মিটার/সেকেন্ড। আর এটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওকে, ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার করো। তাহলে এবার দেখো, যদি বলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, লাইটের গতিবেগ কত শূন্য মাধ্যমে, লাইট, সেক্ষেত্রে হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, যাই হোক, যখন লাইটের ক্লাস করাবো তখন আমরা এটা মনে রাখবো। এবার দেখো, এবার তোমাদের এই যে শব্দের যে গতিবেগ, ঠিক আছে, শব্দের গতিবেগের উপর নির্ভর করে আমার কিন্তু
সাউন্ডটাকে মানে শব্দটা গতিবেগের উপর নির্ভর করে আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন তোমরা নিশ্চয়ই শুনেছ ম্যাক নাম্বার, ঠিক আছে। তো ম্যাক নাম্বার কাকে বলে? ম্যাক নাম্বার হচ্ছে আমার কোনো বস্তুর স্পিড, ঠিক আছে, কোনো বস্তুর স্পিড ডিভাইডেড বাই শব্দের স্পিড, ঠিক আছে, কোনো বস্তুর স্পিড বাই শব্দের স্পিড, এই অনুসারে ম্যাক নাম্বারের কয়েকটা ভাগ রয়েছে, ঠিক আছে। তো যদি ম্যাক নাম্বার যদি 1-এর সমান হয়, যদি ম্যাক নাম্বারের মান কি হয় 1 হয়, তাহলে সেইটাকে আমরা কি বলবো? তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো ট্রান্সসোনিক। সেটাকে কি বলবো? ট্রান্সসোনিক, ঠিক আছে। আচ্ছা, যদি ম্যাক নাম্বার আমার 1-এর থেকে কম হয়, আচ্ছা ম্যাক নাম্বার যদি আমার 1-এর কম হয়, তখন সেটাকে কি সাউন্ড বলবো? সেটাকে বলবো আমরা সাবসোনিক, ওকে। যদি ম্যাক নাম্বার 1-এর থেকে বেশি হয়, 1-এর বেশি, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো সুপার সোনিক, ঠিক আছে। আর যদি ম্যাক নাম্বার আমার 5-এর বেশি হয়, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হাইপার সোনিক, ঠিক আছে। তখন আমরা তাকে কি বলবো? হাইপারসোনিক। ক্লিয়ার? এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আছে যে ম্যাক নাম্বার 1-এর সমান হলে তাকে কি বলবো আমরা, ঠিক আছে। তখন বলবো ট্রান্সসোনিক। যদি 1-এর থেকে কম হয় তাহলে সাবসোনিক, 1-এর বেশি হলে সুপারসোনিক, আর 5-এর বেশি যদি হয় তাহলে হচ্ছে সেটা হাইপারসোনিক। ক্লিয়ার? এবার দেখো শব্দের যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, শব্দের যে ফ্রিকোয়েন্সি, এটা যদি আমার বেশি হয়, এই চিহ্ন মানে বৃদ্ধি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে শব্দ কি রকম হবে বলতো? শব্দ তখন হবে আমার পাতলা, ঠিক আছে। শব্দ কিরকম হবে? শব্দ তখন কি হবে? পাতলা হবে, ঠিক আছে। আর শব্দের ফ্রিকোয়েন্সিটা যদি আমার কম হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সাউন্ডটা হবে কি? মোটা, ঠিক আছে। এবার এই ভিত্তিতে কিন্তু শব্দকে আমরা 3টে ভাগে ভাগ করি। এই যে শব্দের যে ফ্রিকোয়েন্সি, তার ভিত্তিতে আমরা শব্দকে আমরা কি 3টি ভাগে ভাগ করি, ঠিক আছে। এই 3টি ভাগ কি কি? 1 নাম্বার হচ্ছে আমার ইনফ্রাসাউন্ড, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে কি? ওকে পিডিএফ দেখছি। 1 নাম্বার হচ্ছে ইনফ্রাসাউন্ড। ইনফ্রাসাউন্ড কি? ইনফ্রাসাউন্ড হচ্ছে শব্দের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কত থাকবে আমার? 20 হার্টজ এর নিচে,
ঠিক আছে, কত থাকবে 20 হার্টজের নিচে। ঠিক আছে, তো এই 20 হার্টজের নিচে শব্দ কারা করে বলতো? হালস মানে তিমি। ঠিক আছে, জলে যে তিমি তারা এই শব্দ শুনতে পায়। ঠিক আছে, তারপর কি হাতি। ঠিক আছে, তারপর হিপোস, তারপর হচ্ছে গন্ডার। তাহলে এই যে 20 হার্টজের নিচের শব্দ কারা শুনতে পায়, পরীক্ষায় কিন্তু আসে যে 20 হার্টজ এর নিচের শব্দ কারা শুনতে পায়। তাহলে কি হালস। ঠিক আছে, একদম বাদুরের ইসে কিন্তু বেশি। ঠিক আছে, এবার আমার শব্দ হচ্ছে কি অডিয়েবল। ঠিক আছে, অডিয়েবল শব্দ। অডিয়েবল সাউন্ড বলতে আমরা মানুষ, যারা মানব জাতি, তারা কোন হার্জের সাউন্ডটা শুনতে পায়। তাদের সাউন্ড শোনার জন্য কি হতে হবে, এই 20 হার্জ সাউন্ড কম্পাঙ্কের বেশি হতে হবে। আর এখান থেকে আমার 20,000 বলতে 20K, ঠিক আছে, হার্টস এর কম হতে হবে। ঠিক আছে, তাহলে 20 হার্টজের বেশি হতে হবে আর 20,000-এর কম হতে হবে, তাহলে মানুষ সেই শব্দ শুনতে পাবে। ওকে, এটা করতে হচ্ছে মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, আবার যদি ছোট বাচ্চা হয়, ঠিক আছে, 5 বছরের নিচে বাচ্চা হয়, মানুষের ক্ষেত্রে আবার ভাগ আছে। যদি প্রশ্ন আসে শিশু, ঠিক আছে, শিশু তারা কতটা শব্দ শুনতে পায়, তারা কিন্তু 25,000 হার্টজ পর্যন্ত শব্দ কিন্তু শুনতে পায়। কিন্তু আমরা মানুষ যখন পূর্ণ বা প্রাপ্তবয়স্ক মানুষ যদি হই, সেক্ষেত্রে কিন্তু আমরা এর মধ্যেই সাউন্ডটাকে শুনতে পাবো। ঠিক আছে, আর শিশুরা এই 25,000 হার্টজ পর্যন্ত 25,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পাচ্ছে। কারা? শিশুরা। পরীক্ষায় যদি চলে আসে যে শিশুদের যে কম্পাঙ্ক, কোন কম্পাঙ্ক পর্যন্ত শব্দ শুনতে পায়, তখন কিন্তু আমাদের হবে 25,000 হার্টজ। ওকে, আর একটা কি হচ্ছে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক এটা কত? এটা হচ্ছে 20,000 হার্টজ এর বেশি। ঠিক আছে, 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক যখন হবে, তখন কিন্তু আমরা আর শব্দ শুনতে পাবো না। ঠিক আছে, তখন এই শব্দ কারা কারা শুনতে পায়, সেটা হচ্ছে ডগ মানে কুকুর, ঠিক আছে, তারপর ডলফিন, তারপর হচ্ছে ব্যাট বাদুড়, ঠিক আছে, তারপর ইনসেক্ট। ঠিক আছে, তার মানে তোমাদের এই যে বাদুড় যে আছে, এই বাদুড় থেকে কিন্তু কোশ্চেন আসে যে আল্ট্রাসনিক শব্দ কারা শুনতে পায়। ঠিক আছে, আল্ট্রাসনিক শব্দ কারা শুনতে পায়, তখন কিন্তু তোমার অপশন দিয়ে রাখলো, ধরো তিমি, মানুষ, তারপর দেওয়া থাকলো ব্যাট অর্থাৎ বাদুড়, তখন কিন্তু ভাই আমার আনসার হবে কি বাদুড়। ওকে, কে একজন বলছিল যে বাদুড় কিন্তু আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়। ওকে, তাহলে ক্লিয়ার। তা আমাদের অডিয়েবল সাউন্ড পরীক্ষায় খুব চায় যে মানুষের অডিয়েবল সাউন্ড কত। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকবে। বলতো পুরুষের বেশি ফ্রিকোয়েন্সি না মহিলাদের বেশি ফ্রিকোয়েন্সি থাকে শব্দের? শব্দের ক্ষেত্রে পুরুষদের বেশি ফ্রিকোয়েন্সি থাকে না মহিলাদের বেশি ফ্রিকোয়েন্সি থাকে? এক্ষেত্রে কিন্তু মহিলাদের শব্দের ফ্রিকোয়েন্সি বেশি। ওকে, চলো আসে। ঠিক আছে, যে একক
কার একক? তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক কি? তখন কি হবে বলতো? শব্দ তীব্রতার একক কি? না, শব্দ তীব্রতার একক কিন্তু হার্টস নয়, শব্দ কম্পাঙ্কের একক। ঠিক আছে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এক্ষেত্রে আমার একক হচ্ছে হার্টস, আর শব্দ তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। সংক্ষেপে বলে ডিবি। ওকে, সংক্ষেপে ডিবি। আর যদি বলে প্রাবল্যের একক, সেক্ষেত্রে হবে কি? ফোন। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? ফোন। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। এবার আমাদের জানতে হবে প্রতিধ্বনি। ঠিক আছে, এবার জানতে হবে কি? প্রতিধ্বনি। ঠিক আছে, প্রতিধ্বনি বলতে কি? যে ইকো, যেটাকে ইংলিশে বলে ইকো। তো ইকো আমাদের কখন হয়? এর কন্ডিশনটা কি হতে হবে? যে ধরো তুমি একটা ফাঁকা ঘরে রয়েছো। ঠিক আছে, একটা ফাঁকা ঘরে রয়েছো। এবার এখান থেকে তুমি একটা আওয়াজ করলে, আওয়াজ করার পর সেটা তোমাদের বারবার কানে শোনা যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে, যদি একই শব্দ বারবার আসে তো তখন আমরা বলবো সেটাকে প্রতিধ্বনি বা ইকো। তো ইকো কখন হয়? ইকো হওয়ার জন্য আমার কন্ডিশনটা কি লাগবে? ইকো হওয়ার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে লাগবে, আর ওখানে কোনো রকম মানে বস্তু থাকবে না। ঠিক আছে, তাহলে সেই ঘরে আমার ইকো সৃষ্টি হবে। তো ইকো সৃষ্টি হওয়ার জন্য আমার কতটা দরকার? যদি আমি ধরো সাধারণ উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বাদ দাও, যদি সাধারণ উষ্ণতা বলতে আমরা 22 ডিগ্রি সেন্টিগ্রেডকে সাধারণ উষ্ণতা ধরে থাকি। ঠিক আছে, তাহলে 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার শব্দের বেগ কত? 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ হচ্ছে 144 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত হতে লাগবে? এখানে আমার যদি আমার রিটার্ন হয় শব্দ, ঠিক আছে, তো 1 সেকেন্ডে আমার শব্দ কতটা যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে আমার 344 মিটার। এর ক্যালকুলেশনটাও তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, 17 হচ্ছে তোমার 17.2 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে আসে তোমাদের একটু দেখাই। ওকে, এই যে আমাদের প্রতিধ্বনি যে সৃষ্টি হবে, তো একটা শব্দ থেকে আরেকটা শব্দ আমরা কখন শুনতে পাবো? তার গ্যাপ যদি আমার হয়, একটা শব্দ থেকে আরেকবার যে রিটার্ন হবে তার যদি গ্যাপটা যদি 0.0 সেকেন্ড হয়, তাহলে আমরা দ্বিতীয় শব্দটা আমরা শুনতে পারবো। তার মানে আমি ইকো করলাম, আমি এখান থেকে একটা আওয়াজ দিলাম, ধরো আওয়াজ দিলাম টি। এই টি শব্দটা এখান থেকে এখানে ধাক্কা খেয়ে আবার রিটার্ন হতে আমার কতটা সময় লাগবে? সময় হতে আমার হবে 1.1 সেকেন্ড। ঠিক আছে, এই টাইমের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ইকো শুনতে পাবো। ওকে, তাহলে ডিস্টেন্সটা আমার কি হবে? ডিস্টেন্স হবে আমার কি? শব্দের স্পিড ইনটু এই যে আমার যে আসার যে গ্যাপটা, এই সময়টা, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কারণ এই একবার যাবে প্লাস একবার আসবে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা আমার কমে যাবে।
ঠিক আছে, ডিস্টেন্সটা কমে যাবে আমার, যাওয়ার জন্য একটা সময়, আসার জন্য তো দূরত্ব আমার কি কমে যাবে। তো এক্ষেত্রে আমি যদি স্পিডটা বসিয়ে দেই, স্পিড কত ভাই শব্দের, স্পিড হচ্ছে আমার 44 ইন্টু আমার কতটুকু সময় লাগে একটা প্রতিধ্বনি আসার জন্য, সেটা হচ্ছে 0.1। আর আমার যেহেতু এই টাইমটাকে আমরা ডবল ধরছি, যার জন্য 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমার ভাগ করলে কত হবে এখানে 172। এই যে এটাকে দিয়ে যদি গুণ করি তো দশমিকটা এখানে হবে, তাহলে আমার হবে কত 17.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 22 ডিগ্রি সেন্টিগ্রেডে, মাথায় রাখবে প্রশ্ন কিন্তু নানাভাবে দিতে পারে। 22 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে এটা হবে। আর যদি বলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে কত হবে, সেটা বলো তো কত হবে, সেটা বের করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমার প্রতিধ্বনি কত হবে, মানে কত মিটার হলে পরে আমরা ইকো বা প্রতিধ্বনি শুনতে পাবো। একদম, যে শব্দ মানুষের কানে স্থায়ী হওয়ার জন্য আমার এতটুকু সেকেন্ড লাগে, এই গ্যাপটা, এতটুকু গ্যাপ না হলে আমরা কিন্তু শব্দ আমরা শুনতে পাবো না। এই গ্যাপটা আমার দরকার হবেই, এই গ্যাপটা না থাকলে আমরা শব্দ শুনতে পাবো না। তুমি যদি এই গ্যাপটাকে 1/10 সেকেন্ড এটাকে যদি ভাগ করো, তাহলে তুমি 0.1 সেকেন্ড পাবে। ঠিক আছে, এটাকে যদি ভাগ করো তাহলে 0.1 সেকেন্ড পাবে। তো আমার এক্ষেত্রে কত হবে, আমরা জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার শব্দের বেগ কত, শব্দের বেগ হচ্ছে 332। ঠিক আছে, ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, এটাকে যদি ভাঙি তাহলে কত হবে 16.6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 166 হচ্ছে। ঠিক আছে, 166 হচ্ছে এখানে, 166 এটাকে গুণ করলে কি 16.6 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? তাহলে আমাদের যদি বলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত, সেটা আমরা বের করতে পারবো। যদি 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে সেটাও পারবো, যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে সেটাও আমরা বের করতে পারবো। ওকে, প্রশ্ন এরকম টাইপের থাকে। ঠিক আছে, তো তোমরা এই আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা এই চ্যাপ্টারটি একটু ভালো করে দেখবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের আলো চ্যাপ্টার নিয়ে পড়াবো। ঠিক আছে, এখানে কারো কোনো মানে কনফিউশন থাকলে বলতে পারো।